আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। ঘোরের বিভীষিকা, উদয়পুরে স্ত্রী সন্তান খুন, অভিযুক্ত শিক্ষকের আত্মহত্যার চেষ্টা। উৎসবের মেজাজে এডিসি ভোট, দক্ষিণ জেলায় মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন। শান্তির বাজার শিশু শিক্ষা মন্দিরের উদ্যোগে দুস্থদের সহায়তায় বস্ত্র বিতরণ। বিয়ের 1 মাসের মধ্যেই নববধূর মৃত্যু, কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাংলা নববর্ষকে সামনে রেখে বিলোনিয়া এবিভিপির 3 দিনের সেবা কার্যক্রম শুরু। তেলিয়ামুড়ায় ডিউটিতে গিয়ে হামলার শিকার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। কমলপুরের হালহালিতে গৃহবধূ নিখোঁজের পর নতুন তথ্য সামনে, এলাকায় চাঞ্চল্য। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। নিঃশব্দ এক সকাল, হঠাৎই চিৎকারে ভেঙে পড়ল শান্ত পরিবেশ। উদয়পুরের চন্দ্রপুর বেলতলি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা, যা মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে। অভিযোগ, বর্তলি স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে হত্যা করেন। ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, অজিত দাস গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এক মুহূর্তে ভেঙে গেল একটি পরিবার। উদয়পুর জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলি এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলি এলাকার মধ্যে একজন লোক, যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস, যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এদিকে জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। আছে, আমি তো পুরান বাড়িতে আছে, চাকরি করছি, চাকরি করে এখানে বাড়িটা করছি, তারা বউ খায়। আচ্ছা, তারও একটু বলে মানসিক বৌমা একদিন আগে আমার ফোন করছি, ওই কিটা জানি আবল তাবল খায় না ঠিক মতো দিয়ে তাই। রবিবারের সকালে আলো ফুটতে উৎসবের আবহ। গণতন্ত্রের উৎসবে সামিল হলেন সাধারণ মানুষ। স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন 2026-এ দক্ষিণ জেলার বিভিন্ন কেন্দ্রে মূলত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। দক্ষিণ জেলার 26, 27 ও 28 নম্বর নির্বাচনী ক্ষেত্রের অধিকাংশ বুথে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। 27 নম্বর ক্ষেত্রের মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের সোনাইছড়ি বিদ্যাসাগর স্কুল, ঈশ্বরচন্দ্র রোয়াজাপাড়া হাই স্কুল, রতনপুর এডিসি ভিলেজের মনিরাম বাড়ি এবং রামরাইবাড়ি স্কুলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। অথচ এসব ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট নিয়ে অনেকেই শঙ্কিত ছিল। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা কমে। 18 থেকে 80 বছর বয়সী ভোটারদের পাশাপাশি নজর কেড়েছেন 110 বছরের এক বৃদ্ধ, যিনি নিজে পায়ে হেঁটে নাতি নাতনিদের সহায়তায় ভোট দিতে আসেন। একই ছবি ধরা পড়ে 28 নম্বর শিলাছড়ি ও মরুবঙ্কুল এলাকার বিভিন্ন বুথেও। নারী পুরুষ নির্বিশেষে ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তবে 26 নম্বর নির্বাচনী ক্ষেত্রের কয়েকটি বুথে অশান্তির অভিযোগ ওঠে। শাসক দল বিজেপি প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ রয়েছে তিপ্রামথা ও আইপিএফটি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি দলের প্রার্থী সঞ্জীব রিয়াং সহ কয়েকজন আহত হন।
আহতদের প্রথমে জুলাইবাড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এই বিচ্ছিন্ন ঘটনাগুলি ছাড়া অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। প্রায় সব বুথেই বিজেপি তীব্রমাথা ও সিপিএম এর এজেন্টদের উপস্থিতি ছিল এবং বড় ধরনের কোনো অভিযোগের সামনে আসেনি। ভোটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভোটাররাই শান্তিপূর্ণ পরিবেশে সেই ধারণা ভেঙে দিয়েছেন। উৎসমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। এখন জনগণের রায় বন্দি ব্যালট বাক্সে। সবার নজর ফল ঘোষণার দিনের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি আজকে সকাল থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভিজিট করতে বেরিয়েছিলাম, তো সবই ঠিকঠাক আছে। ক্যান্ডিডেট হিসাবে বিচ্ছন্ননগর কলসির ক্যান্ডিডেট হিসাবে তো যখন কোয়াইফাং তুরুমাতে যে আমার 26-এর 35 নং ভোট কেন্দ্রে ভিজিট করতে গিয়েছিল, তখন আমি সব কিছু ঠিকঠাক ছিল। তখন ভিতরে ঢুকে বেরিয়ে আসার পথে আইপিএফটির সেই শুক্লাচরণের বাহিনীর রাধা ত্রিপুরার নেতৃত্বে তিপ্রা মথার লোকদের নিয়ে উনি আমাকে পিছন দিয়ে আঘাত করে, পিঠে, হাতে এবং মাথার মধ্যে আঘাত করে। আইপিএফটি এবং তিপ্রা মথা মিলে তাদের, আমার মনে হচ্ছে তাদের প্রস্তুতি, আগেই প্রস্তুতি ছিল যে আমি যদি ওই এলাকার গিয়ে ঢুকি তাহলে ওরা আমার উপর অ্যাটাক করবে। ওরা বলেছিল আমরা বিজেপি নাকি বাঙালি পার্টি, আর ওরা নাকি এডিসির মেইন মালিক হয়েছে নাকি তারা, যার কারণে আঞ্চলিক পার্টি ছাড়া এডিসিতে জায়গা হবে না। তো রাধা, তো আমি যতটুকু জানি, জুলাইবাড়ির যারা লিডার আছে তারাও সবাই জানে যে রাধা ত্রিপুরা আইপিএফটির নেতা ছিল ওই এলাকার। তো প্রথমে রাধা ত্রিপুরাই আমার উপর এসে অ্যাটাক করেছিল এবং ওনার সাথে তিপ্রা মথার অনেক লিডাররা ছিল। নতুন বছরের আগমনী আবহে মানবিক উদ্যোগের উজ্জ্বল নজির। শান্তির বাজারে এক ব্যতিক্রমী সামাজিক কর্মসূচির মাধ্যমে গরিব ও দুস্থ মানুষের মুখে ফুটল হাসি। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে সামনে রেখে শান্তির বাজার শিশু শিক্ষা মন্দিরের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলা বছরের শেষ সময়ে সাধারণত মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য নতুন পোশাক কিনে থাকেন, তবে অনেকেই আর্থিক সংকটের কারণে সেই সুযোগ পান না। এই বিষয়টি মাথায় রেখেই এগিয়ে আসে বিদ্যালয়টি। বিদ্যালয়ের প্রিন্সিপাল উৎপল পাটারির উদ্যোগে স্থানীয় মানুষের বাড়ি থেকে পুরনো কাপড় সংগ্রহ করা হয়। পরে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই কাপড়গুলি গরিব ও দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মানবিক কাজে বিদ্যালয়ের প্রশংসা করেছেন স্থানীয়রাও। বস্ত্র পেয়ে উপকৃত মানুষদের মুখে হাসি ফুটেছে, যা এই উদ্যোগকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 13 তারিখ নতুন বছরের আগে শিশু শিক্ষা নার্সারি স্কুলের পক্ষ থেকে গরিব দুস্থ লোকেদের জন্য পুরনো কাপড় সংগ্রহ করে একটা অনুষ্ঠান সংগঠিত হয়েছে এবং এই পুরনো কাপড় প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং অভিভাবকের কাছ থেকে সংগ্রহ করে সবার মধ্যে দেওয়া হচ্ছে এবং তার সাথে নতুন কিছু কাপড় দেওয়া হয়েছে, সেগুলা নগর পঞ্চায়েতের সাফাই কর্মী এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে। আচমকাই নেমে এলো শোকের ছায়া। আগরতলার মহেশখোলা বাইপাস সংলগ্ন দাসপাড়া এলাকায় এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, মাত্র 1 মাস আগে মৌ দাসের সঙ্গে কিশোর দাসের বিয়ে হয়েছিল। নতুন করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। দম্পতি ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। বাড়ির ঘর থেকেই মৌ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের মতে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বড় ধরনের অশান্তির খবর আগে শোনা যায়নি। হঠাৎ এমন ঘটনায় হতবাক প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সদ্য শুরু হওয়া একটি দাম্পত্য জীবনের এমন করুণ পরিণতিতে স্তম্ভিত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আয়া কি দেখছেন? কোনো কি অসুবিধা আসলো বা কোনো ঝামেলা আসলো? সকালবেলা
একটা খবর যায় এখান থেকে যে একটা বধূ হ্যাঙ্গিং হয়েছে। এই খবর পাই আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করছি। নাম কি? নাম হচ্ছে মৌ দাস। বাংলা নববর্ষের আগমনী বার্তায় সাজছে নতুন উদ্যম, আর সেই আবহেই মানবিক উদ্যোগে এগিয়ে এলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আগামী 15 এপ্রিল 2026 বাংলা নববর্ষ 1433 উপলক্ষে বিলোনিয়া মহকুমায় 3 দিনব্যাপী সেবা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। এই কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে বিভিন্ন এলাকায় অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনের কার্যকর্তারা। রেশমুখ তীব্রমথা বাজার এলাকায় 60টি পরিবার, হরিপুর এলাকার 2টি পরিবার, বিবেকানন্দ কলোনি এলাকার 6টি পরিবার, রামকৃষ্ণ কলোনি এলাকার 1টি পরিবার, বিলোনিয়া মনুর মুখ এলাকার 3টি পরিবার, রাজনগর বড়পাথরি এলাকার 3টি পরিবার এবং ডিমাতলি এলাকার 3টি পরিবার। মোট 26টি পরিবারের মধ্যে নতুন জামাকাপড় বিতরণ করা হয়। শুধু প্রাপ্তবয়স্কদেরই নয়, ওই সব পরিবারের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও নতুন পোশাকের পাশাপাশি খাতা ও কলম বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতেই এই উদ্যোগ। এবিভিপি সূত্রে আরও জানানো হয়েছে, এই সেবা কার্যক্রম আগামী আরও 2 দিন চলবে। কর্মসূচির শেষ দিনে অর্থাৎ 15 এপ্রিল নববর্ষের দিন প্রায় 50টি পরিবারের মধ্যে আহার বিতরণ করা হবে। নববর্ষকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়ভাবে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আগামী 15 এপ্রিল 2026 বাংলা 1433 নববর্ষ উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিলোনিয়া মহকুমার বিভিন্ন স্থানে 3 দিন ব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ ত্রিপুরা বাজার এলাকার 7 জন, ডিমাতলি এলাকার 4 জন, মনুরমুখ এলাকার 3 জন, ঋষ্যমুখ হরিপুর এলাকার 2 জন, বিলোনিয়া বড়পাথরি এলাকার 3 জন, রামকৃষ্ণ কলোনি এলাকার 1 জন ও বিবেকানন্দ কলোনি এলাকার 6 জন সহ মোট 26টি পরিবারকে নতুন জামা কাপড় ও খাতা কলম দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। আগামী 2 দিনেও এই সমানভাবে সেবামূলক কার্যক্রম চলবে। নতুন বছরের দিন আমরা 50টি গরিব পরিবারকে আহার দিয়ে সাহায্য করা হবে। নিঃশব্দ সন্ধ্যায় হঠাৎই অশান্তি রাজ। দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন প্রশাসনের কর্মীরা। তেলিয়ামুড়া মহকুমায় ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রবিবার সন্ধ্যায় কল্যাণপুর থানাধীন বিনয় চৌমনি এলাকায় দুষ্কৃতিকারীদের হামলার মুখে পড়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। অভিযোগ, একটি বাড়ির উপর গাছ পড়ার খবর দিয়ে 12 সদস্যের টিমকে ঘটনাস্থলে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর হঠাৎই তাদের উপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা এবং বেদম মারধর করা হয়। এছাড়াও হামলাকারীরা টিমের ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালায়। আহতদের দ্রুত কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিনয় চৌমনি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছুক্ষণ আগে আমাদের কল্যাণপুর সিএসসিতে আমরা কয়েকজন পেশেন্টকে পেলাম। ওরা হিস্ট্রি দিচ্ছে যে অনেক জায়গায় মারপিট হয়েছে, ওদেরকে মেরেছে কয়েকজন আননোন পারসন। তো মোটামুটি আনুমানিক ওরা 12 জনের মতো আছে। উঠাইছে এরা কয় গাড়ি নিতে দিত না, আমরা তোমরা যাও গা এরকম কইতে কইতে আমরা ঠিক আছে আমরা যাবো কইয়া সামনে গিয়া বেগ গিয়া দিমু কয়ে ভাবছে হেরা মনে করছে হেরা লাঠি লইয়া আমরা মারতে শুরু করে দিছে। সেটা বলাইছে যে গাড়ি ভাঙচুর করছে, আমরা গেলাম এখানে বিনয় যে পাড়ার নাম, এখানে আমরা বলে গেছিলাম, গিয়ে সেটা আমরা তারা সবাই মিলে আমরা গাড়ি একটু ভাঙচুর করছে। শান্ত একটি আবাসিক এলাকা হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে। কমলপুরের হালহালি পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, অনুপমা দাস নামে ওই গৃহবধূ গত কয়েকদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তার স্বামী সঞ্জিত রঞ্জন দাস, যিনি টিএসআর বাহিনীর কর্মী, স্ত্রীর ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় তিনি কমলপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পরবর্তীতে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, অনুপমা দাস স্বেচ্ছায় বয়সে কম এক যুবকের সঙ্গে অন্যত্র চলে গেছেন। অভিযোগ, বাড়ি থেকে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাওয়ার কথা বলে বেরিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই কম বয়সী যুবকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
এই ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ওই দম্পতির 2 নাবালক সন্তান, একজন 16 বছরের ছেলে ও একজন 14 বছরের মেয়ে রয়েছে। স্বামী সঞ্জিত রঞ্জন দাস এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় সমাজে পারিবারিক দায়িত্ব ও সম্পর্কের মূল্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম সঞ্জিত রঞ্জন দাস, আমার বাড়ি কমলপুর হালালি। আমার বউয়ের নাম অনুপমা দাস, বয়স 35। তার বাবার নাম অধীরচন্দ্র দাস। আমার 2 সন্তান, বড় সন্তানের বয়স 18 বছর, ছোট সন্তানের বয়স 14 বছর। 2 সন্তানের রাইকা পর পুরুষের সঙ্গে আসক্ত হইয়া মোবাইলে সবসময় ব্যস্ত থাকতো। তো এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।